আমি যেমনটি বলছিলাম শুরুতে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই জুলাই মানুষের বহু আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, দলমতের ঊর্ধ্বে উঠে এবং বয়সের ঊর্ধ্বে উঠে সব পরিচয় ভুলে গিয়ে মানুষ জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। বিশেষ করে এই চূড়ান্ত মুহূর্তে আপনি ভালো করে জানেন 2024 সালের এই আজকের এই দিনে 3 আগস্টে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই ভাইটাল ডে, এবং অনেক কিছুই বলা হয় যে এই 3 তারিখই বদলে দিয়েছিল এবং 4 মাঝখানে একদিন 5 তারিখে বিদায় নিয়েছিল শেখ হাসিনা। যদিও এই 2 বছরের মাথায় এসে আমরা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে বিরোধ দেখছি, আক্রমণ পর্যন্ত হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে, কথার দুই পক্ষের আক্রমণ দেখছি কথার মধ্যে দিয়ে। সব মিলে আপনি ওই সময়ের একটু স্মৃতিচারণ করে এখনকার 2 বছরের প্রেক্ষাপটটা যদি একটু বর্ণনা করেন। ধন্যবাদ। আমি আসলে স্মৃতিচারণ করা পছন্দ করি কম। আমি আসলে কাজের টাইপের মানুষ আর কি, আসলে কি করতে পারলাম কি করতে পারলাম না সংক্ষিপ্ত করে আপনি প্রেক্ষাপটটা আমার মনে হয় যে এটা তো হিস্টোরিক জায়গা এবং দরবারটা সমত সেনাবাহিনীর 3 তারিখে হয়েছিল। মানে আমরা ধরেন অনেকগুলো তো বেঞ্চমার্ক ছিল, যেমন আবু সাইদের শাহাদাত একটা বেঞ্চমার্ক, 16 তারিখ যেটা 16 ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদের গায়ে হাত তোলা একটা বেঞ্চমার্ক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাকেট করে দেওয়া, হল খালি করে দেওয়া বলা, এটা একটা বেঞ্চমার্ক। এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি এবং মাদ্রাসা, জাতীয় বিশ্ববিদ্যালয়, এই যে 3টা ভিন্ন ভিন্ন জায়গা থেকে, প্রতিষ্ঠান থেকে ছাত্ররা শিক্ষার্থীরা বের হয়ে আসছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। পার্টিকুলারলি আপনার 2টা ফোর্স খুবই নতুন করে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে তাদের একটা বেঞ্চমার্ক তৈরি করে ফেলেছে। তার ভিতরে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা, যারা তাদের পলিটিক্যাল মানে মালিকানা ক্লেম করলো রাষ্ট্রের কাছে প্রথমবারের মতো, যেটা তারা এর আগে তখনও রাজনৈতিক মালিকানা কখনো ক্লেম করে নাই। তো এটা একটা হিস্টোরিক জায়গা। এরপরে ধরেন নেট বন্ধ করে দিল, মোবাইল স্লো করে দিল, যদিও ইন্টারনেটে এমনি চলে গিয়েছিল। এটা তো একটা বিশাল কাজ আর কি। স্যাবোটাজ চলতেছিল আপনার বিটিভি, ইন্টারনেটের যে ভবনগুলো আছে মহাখালীতে, এরপরে হচ্ছে মেট্রো স্টেশন আপনার মিরপুরে, আগারগাঁয়ে। এরপর একটা বড় বেঞ্চমার্ক ছিল হচ্ছে মিলিটারি ডিপ্লয়মেন্ট, যে সব দল মিলে কিন্তু করেছে 19 তারিখে। সব দল মানে 14 দল, মানে মাঝে মধ্যে দেখবেন অনেকে বলে না যে ইনুর কি দোষ, মেনন কি করছে, একটা ছোট দল, একটা মন্ত্রী ছিল, মিটিং করেছে। এক্স্যাক্টলি। বিষয়টা হচ্ছে যে গণহত্যার সিদ্ধান্ত, শুট অন সাইট পলিসি, মিলিটারি ডিপ্লয় করা, এমার্জেন্সি ডিক্লেয়ার করা, মোবাইল ইন্টারনেট শাটডাউন করা, এর প্রত্যেকটা কাজের সাথে কিন্তু হাসিনা আওয়ামী লীগ এককভাবে জড়িত না। সেটা হচ্ছে 14 দল, রাজনৈতিক দল আকারে ইনভলভ। এবং এটা তো আইসিটির যে মামলাগুলো চলছে ওইখানে প্রমাণিত হয়েছে, ইতিমধ্যে এগুলা ডকুমেন্টস হিসেবে চলে আসছে। এর আগে লিক হয়েছে আমরা দেখেছি, এরপরে আবার এটা ফরেনসিক করে এটা প্রমাণিত হয়েছে। জি, ইনু মেনন বারবার হাসিনাকে ফোন করে প্রভোক করতেছে, নেত্রী এইভাবে করেন, ওইভাবে করেন, অস্ত্র নামান, এটা করেন, সেনাবাহিনী কি বলেন, বিমান নামান, মানে এই কনভারসেশনগুলো তো আমরা দেখেছি। এরপরের একটা বড় বেঞ্চমার্ক হচ্ছে যে আপনার এই কালেকটিভ 7.62 ব্যারেলটা আমরা জানতে পারলাম লাস্ট উইকের দিকে, একদম জুলাই শেষ দিকে 1-2 তারিখে, যে এই বুলেটগুলোর হিসাব পাওয়া যাচ্ছে না। একটা বুলেটে 2টা 3টা 4টা হুট করে লাশ পড়ে যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে অনেকগুলো বুলেট মারা হয়নি। কোনো জায়গায় ফরেনসিকে আসছে একটা বুলেটই বের হয়ে আরেকজনের শরীরে ঢুকে গেছে, এরকম ঘটনা ঘটেছে। তো এইটা একটা বড় বেঞ্চমার্ক যে বাংলাদেশের ইতিহাসে যে মিলিটারি ব্যাটল গ্রেডেড ওয়েপন, মানে যেটা যুদ্ধে ব্যবহৃত হওয়ার জন্য সেরকম ওয়েপন ব্যবহার করা হয়েছে, এবং 23 থেকে 25 সালে সেগুলো প্রকিউর করা হয়েছে। এবং সাধারণত ব্যাটল গ্রেডেড ওয়েপন দেশে আসলে এটা মিলিটারি ইন্টেলিজেন্সকে, মিলিটারিকে ইনফর্ম করতে হয়। বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়ালি বলেছে তারা এটা জানতেন না, তারা এটার সাথে জড়িত না কোনোভাবে। তো এটা এখনো ফরেনসিক হয় নাই যে এটা সত্য মিথ্যা কতটুকু। তো জুলাইয়ের শেষের দিকে এই 1 তারিখের একটা বড় ঘটনা হচ্ছে, আপনার মনে আছে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া থেকে শুরু করে জেনারেল নুরুদ্দিন সাহেব, যিনি আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন, ওনারা, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, সবাই মিলে কিন্তু ওনারা ব্রিফিং করেন, যেটা বাংলাদেশের হিস্ট্রিতে আনপ্রেসিডেন্টেড। এবং এটার পিছনে কিন্তু আমরাও কন্টিনিউয়াসলি ওনাদেরকে পুশ করেছি যে আপনাদের একটা ঐতিহাসিক দায়িত্ব, এটা তো আপনারা ইগনোর করতে পারেন না। মানে মিরপুর ডিওএইচএস এর এখানে মিছিল করেছেন, জুমার একদিন দুদিন আগে একটা জুমা ছিল, জুমার পরে সেখানে মিছিল হয়েছে, ডিওএইচএস এর আপামর জনগণ, এবং শুধু এখানকার না, আমি যে চিটাগং গিয়েছি, আপনার চিটাগং ডিওএইচএস এর অফিসাররাও আমাকে বলেছে যে আমরাও এখানে মিছিল করেছি। তো এই ঘটনাগুলো তো বাংলাদেশের হিস্ট্রিতে আনপ্রেসিডেন্টেড।
ম্যানেজমেন্টের যে এবং কোন ওই level-এ- সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া ডিবি অফিসে এবং ছাড়া পাওয়ার পর আন্দোলনটাকে এক দফার আন্দোলনের ঘোষণা Exactly. শহীদ মিনার থেকে যেটা নাহিদ, যে এখন- এই 3 তারিখে এই নাহিদের যে ঘোষণাটা হ্যাঁ, শহীদ এবং মিনার থেকে- এইটাকে আবার অনেকে আবার ইদানিং হেয় করার চেষ্টা করছে। আপনি দেখবেন কিছু বামপন্থীরা পরিকল্পিতভাবে বলবার চেষ্টা করতেছে দ্রোহের মিছিল প্রেস ক্লাবে এখানে সেখানে তারাই প্রথম এক দফার ঘোষণা দিয়েছেন, আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন এটা ক্লেম করছেন। এটা খুবই অন্যায় কাজ। এক দফার আন্দোলন তো সরকারি দল অথবা বিরোধী দল আকারে সব দল বলেছে, আমরা সবাই বলেছি হাসিনাকে চলে যেতে হবে, কিন্তু সেইটাকে দিয়ে তো আপনি 36শে জুলাইয়ের ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করাটা সুন্দর না, এটা অশোভন। তো এটা নাহিদি দিয়েছে, এটাই ক্রেডিট, এবং সে আমাদের তরফ থেকে দিয়েছে, পুরো দেশবাসীর পক্ষ থেকে দিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মানে প্ল্যাটফর্ম থেকে দিয়েছে। অতএব সেই জায়গাতে আমার মনে হয় যে এটা ক্রেডিট নষ্ট করার কোনো সুযোগ নাই। ব্যবসায়ীদের একটা মিটিং হয়েছিল, জাহিদ ভাই মনে থাকার কথা, 2-3 তারিখে বাংলাদেশের যত বড় বড় দালাল ব্যবসায়ীদেরকে এনে মানে সেখানে প্রকিউর করা হয়েছে ব্যবসায়ীদেরকে, সাংবাদিকদের আর ব্যবসায়ীদের এই দুইটা খুব আলোচিত মিটিং। এক্স্যাক্টলি। বাট এই দুইটা মিটিং আমাদেরকে যেভাবে হতাশ করেছে না, ব্যবসায়ীদের এবং এই সাংবাদিক দালাল সাংবাদিকদের মিটিং, আবার আশান্বিত করেছে আমার জুনিয়র অফিসাররা যেদিন প্রাণ খুলে কথা বলেছে, এবং এটাও এই 3 তারিখে এবং একই দিনে, এবং তারা বলেছে, এবং একটা জিনিস কিন্তু দেখবেন যে ওইদিনকার চিফ কিন্তু আইয়ুব বাচ্চুর দুইটা গান রেফার করেছে, মানে আর বেশি কাদালে উড়াল দেব আকাশে। তো এবং উনি দেখবেন সিনিয়র অফিসাররা কিন্তু কথা বলতে চাচ্ছিল এবং জুনিয়রদেরকে কথা বলতে দিতে চাচ্ছিলেন না। ভিতরে যারা ছিলেন তারা আমাকে বলেছেন জেনারেল ওয়াকার সাহেব পার্টিকুলারলি জুনিয়রদের কথা শুনতে চেয়েছেন, এবং জুনিয়ররা হাউমাউ করে কেঁদেছে যে স্যার আমাদেরকে আমার দেশের মানুষের উপর গুলি চালাইতে বলতেছেন, আমি তো এটা করতে পারবো না, এটা অন্যায় কাজ করছেন, আপনারা আমাদের উপর জুলুম করতেছেন, অন্যায় করছেন, আমার চাকরি চলে গেলে চলে যাক, এই ধরনের মানে একটা হুয়ান ক্রাই পড়ে গেছে ভিতরে। তো ওয়াকার সাহেব কিন্তু মেসেজ পেয়ে গেছেন যে আপনি সিনিয়র অফিসাররা তো আর যুদ্ধ করে না, তারা তো কোনো রেজিমেন্ট কমান্ড করছে না, তারা কোনো ইউনিট কমান্ড করে না, তারা তো এখানে এসি রুমে বসে থাকে। দিন শেষে কমান্ডিং অফিসাররা যদি এটা না চায় আমরা এটা করবো না। যদিও তারা এর আগে তাদের বিভিন্ন অফিসাররা বিজিবিতে যারা পোস্টেড আছেন, র্যাবে যারা পোস্টেড আছেন, আনসারে পোস্টেড আছেন, এবং সেনাবাহিনীর একটা অংশ তারা জনগণের উপর গুলি করেছেন, এরকম ফুটেজ আমরা দেখেছি। বাট মোটা দাগে আমাদের সিপাহী, আমাদের জওয়ান, আমাদের জুনিয়র অফিসাররা আজাদির পক্ষে অবস্থান নিয়েছেন, খুবই শক্তিশালীভাবে অবস্থান নিয়েছেন, এবং সেটাই ছিল ডিসাইসিভ আমাদের জন্য আর কি, যে আমরা তখন বুঝে ফেলেছি যে মানে সিচুয়েশন ঘুরে যাচ্ছে, এইটা হিস্টোরিক, এবং এইটা ঠেকানোর আন্ডু করবার মতো জায়গায় হাসিনা নাই তখন। আমি আপনার কাছে আবারও ফিরবো, এই আলোচনা আমরা কন্টিনিউ করবো। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছ থেকে সেই সময়কার ঘটনাবলী একটু স্মৃতিচারণ, এবং আপনি কিভাবে দেখছিলেন? দেখেন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ স্মৃতিচারণ করতে চাইলেন না, কিন্তু অসম্ভব সুন্দর স্মৃতিচারণ করলেন, এবং ইস্টাবলিশমেন্ট তখন যারা ছিল তাদের ভূমিকার কথা বললেন। কিন্তু এখানে যে আপনার আরো জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কিছু কিছু ল্যান্ডমার্ক ছিল, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা 1 আগস্ট 1, 2, 3, 4, 5 তারিখে বিদায় নিল। 1 আগস্ট কিন্তু অনেকে হাসিনার দালালি করেছিল প্রকাশ্যে, এবং যারা দালালি করেছিল তারা এখন দেখি টকশোতে এসে জুলাইয়ের পক্ষে কথা বলে। কিন্তু 1 আগস্ট, আমি একটু বলি, 1 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা বাংলা বিভাগের শামীমা সুলতানা, তিনি শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছিল, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাহসের একটা ব্যাপার। তখন কিন্তু শেখ হাসিনাও লম্বা লম্বা কথা বলতো, সেই সময় তিনি এই কাজটা করেছেন। এটাকে আমাদের ইতিহাসের একটা ল্যান্ডমার্ক। আরেকটা ছিল, আরেকটা মেয়ে বলছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, আপনাদের মনে আছে? এই ব্যক্তিগত ইয়েগুলো একটা ছাত্রী বলছিল, এটা কিন্তু খুবই মানে এস্টাবলিশমেন্টের মনে লোক না। আরেকটা মেয়ে যে বলেছিল পুলিশকে যে আজাদি বোঝেন আজারি, হ্যাঁ, আরেকটা বলছিল যে গুলি করলে মরে, পুলিশ একটা বলছিল যে গুলি করলে মরে একটা, বাকিটি যায় না। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিফ করছিল তার সবার সামনে। আরেকটা জিনিস আমাদের ইতিহাসে লেখা থাকে, মানে ইতিহাসে তো আপনার 2 বছর হলো কেবল আন্দোলনের, হয়তো প্রকৃত ইতিহাস বেরোয় আসতে আরো অনেক ইতিহাস লেখা হবে, গবেষণা হবে, যে আমাদের শেষ আন্দোলন 6 তারিখ ঘোষণা করা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, একদিন এগিয়ে আনার জন্য আমাদের বর্তমান চেয়ারম্যানের একটা ভূমিকা আছে, সবাই জানেন। আমাদের যে আন্দোলনের পোস্টার বয় যারা, এই যে বৈষম্য, তাদের সাথে আমাদের চেয়ারম্যানের একটা টেলিফোন আলোচনা হয়েছিল, সেখান থেকে 6 তারিখের প্রোগ্রামটা 5 তারিখে আনা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছেন, তিনি তখন লন্ডন ছিলেন, তার সাথে আমাদের এই পোস্টার বয়দের আলোচনা হয়েছিল, তাই না? এইগুলো ইতিহাসে লেখা থাকবে।
এখন বক্তব্য হলো যে আপনি আপনার বক্তৃতায় বলেছেন যে শেখ হাসিনা, না ওটা আমরা পরে আলোচনা করব। এখন আমি এই প্রথম পর্বে হয়তো আমার মিনিট দুয়েক সময় পাবো। মোটামুটি স্মৃতিচারণ, আপনি স্মৃতিচারণের কথা বলছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গোলাম রব্বানী, আমি যদি নামটা ভুল না করে থাকি, একজন একটা কবিতা, অসাধারণ একটা মানে কবিতা উদ্দীপক। আবৃত্তি করেছিলেন। কিংবা ঢাকা ইউনিভার্সিটির এই যে সাইমা ম্যাডাম, এই যে আমাদের এখন পিএসসি মেম্বার, হ্যাঁ, তো উনার যে বক্তব্যটা তখন অনেক শিক্ষক ভালো হয়েছিলেন। হ্যাঁ, এইভাবে অনেকেই কিন্তু ওই সময় তাদের এই এক একটা অবস্থান, এক একটা ভূমিকা হয়তো পার্সোনাল মনে হয়েছে, কিন্তু এই পার্সোনাল ভূমিকাগুলো একটা বড় বড় এখন কন্ট্রিবিউশন আছে, কন্ট্রিবিউট 14 দল এবং হাসিনা পরাজিত শক্তি বাদে সমস্ত রাজনৈতিক দলের যে সমর্থনটা ছিল, আপনি দেখেন যে অংশগ্রহণ ছিল। আর এই কথাটা কিন্তু ইতিহাসে একটা নির্মোহ যদি ইতিহাস আপনি রচনা করেন, যে 17 বছর ব্যাপী এই আন্দোলনের যে বনমালা গাঁথা হয়েছে, তখন সমস্ত রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন জনগণকে আহ্বান করেছে হাসিনা বিরোধী আন্দোলনের জন্য। কেউ এসেছে, কেউ আসেনি, এটা তো ঠিক। কিন্তু যখন সব আপনার 5ই আগস্টের আন্দোলনে, আমরা জুলাই আন্দোলনে যখন ছাত্ররা আমাদের সামনের সারিতে এসে আসলো এবং তাদের সবাই এখন ডাকলো, আমার রাজনৈতিক দলগুলো তাদের ছেড়ে যায়নি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক দলগুলো যখন আন্দোলন চালছে তখন কেউ আসছে, কেউ আসেনি। কিন্তু ফাইনাল যখন কলটা ছাত্রদের কাছ থেকে আসলো, ছাত্ররা নেতৃত্ব দিল, তখন কিন্তু কেউ তাদের ছেড়ে যায়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটাকে আপনারা যদি স্বীকার ইতিহাসে না রাখেন, তাহলে আন্দোলন করতে যাচ্ছে। এটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয়, এটা কি কেউ অস্বীকার করে যে রাজনৈতিক দলগুলা এগিয়ে আসেনি, এই আন্দোলনে সম্পৃক্ত হয়নি, এমন দাবি কি কেউ করেছে? অনেক সময় পলিটিক্যাল বক্তৃতার সময় কেউ বলেন যে আপনারা তো করে পারেন নাই, আমরা পারছি, এরকম কেউ বলে। ইটস আ রেটরিক। কিন্তু আমি বলছি, যখন আপনি স্মৃতিচারণ করতে বলবেন, এই স্মৃতিচারণই আগামী দিনের ইতিহাস, তাই তো? সেটা এই যে মানুষ যেগুলো বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে যায়, গুরুত্বপূর্ণ কথাগুলো, সেগুলো সামনে নিয়ে আনা দরকার। আপনারা কি কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীমা সুলতানার এই সাহসী পদক্ষেপটা কি আমরা বললাম? আমরা ইস্টাবলিশমেন্টের পক্ষে বললাম, যারা ইস্টাবলিশ, আমি সেটা বলবো। যদি ফজবে জায়গা শেষ করলো, তারপরে একটু আমি বললাম, উনি যদি আমার প্রশ্নটা ছিল যে আপনারা এটা কেন ফিল করেন, রাজনৈতিক নেতারা কেন ফিল করেন, কিংবা বিশেষ করে যদি আমি পিন পয়েন্টেড করি যে বিএনপি মাঝে মধ্যে ফিল করে যে আমাদেরকে মনে হয় এটার বাইরে রেখে দেওয়া হলো, জুলাই আন্দোলনে আমাদের অংশগ্রহণটা প্রপারলি এটা ডিসকাস হচ্ছে না। এটা হলো আপনার প্রপারলি ডিসকাস হচ্ছে না, আপনার অনুমান। এটা আপনার অনুমান। না, আপনি যেমন একটু আমি বলছি যে একটা আন্দোলনকে যেমন 71-এর স্বাধীনতা যুদ্ধের কথা লিখতে গেলে 52 থেকে শুরু করতে হয় না, ইভেন আপনার 69-এর গণ অভ্যুত্থানকে আপনাকে আনতে হয়, তাই না? ঠিক এরকম আপনি জুলাই আন্দোলনকে শুধু জুলাইয়ের মধ্যে সীমাবদ্ধ, 36 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এর যে আপনার প্রেক্ষাপটটা গত 17 বছর ব্যাপী তৈরি হয়েছে, যেমন রাশিয়ার বিপ্লব 15 বছর ব্যাপী, সেখানে আপনার লাস্ট 10 দিন একটা কৃষকরা দুনিয়া কাঁপানো আন্দোলন করলো। ম্যাক্সিম গোর্কি মানে বইটা লিখলো যে দুনিয়া কাঁপানো 10 দিন, আমরা ছোটবেলায় পড়তাম দুনিয়া কাঁপানো 10 দিন। 10 দিনে কি রাশিয়ার বিপ্লব হয়েছে? অবশ্যই না। 10 দিনে কি রাশিয়ার বিপ্লব হয়েছে আপনি বলেন? এই যে সিরিয়ায় যেটা হলো লাস্ট 15 দিনে, ওই রাজনৈতিক দলটার নাম আমি ভুলে গেলাম, ওই সংগঠনটা আপনার আসাদের পতন করে দিল। 16 বছর ব্যাপী আসাদের বিরুদ্ধে জনগণ লড়ছে। আমরা আলোচনা কন্টিনিউ করব। এটা বলছি যে ইতিহাসের উৎপত্তি থেকে বললে পুরো জিনিসটা আসে, নতুবা এটা খণ্ডিত হয়ে যায়। আমরা কথা বলছিলাম, আজিজুল বারী হেলালের বক্তব্য শুনছিলাম। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, 2 বছর হলো জুলাই বিপ্লবের, এই 2 বছরে আমাদের অর্জনটা কি, সফলতা ব্যর্থতাটা কি? প্রথমত হচ্ছে যে জুলাইয়ের সফলতা কি ইটসেলফ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, এবং এটা শুধুমাত্র তো গত অথবা এই শতাব্দীর আমাদের পুরো দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ঘটনা না, এটা সারা দুনিয়াতে একটা রোল মডেল আপরাইজিং হয়ে গেছে। জেনজি লেট আপরাইজিং, ফার্স্ট এভার সারা দুনিয়াতে। এই জেনারেশনের এত বড় ম্যাসিভ আপরাইজিং পৃথিবীর আর কোথাও হয়নি, এবং এটা কিন্তু রেপ্লিকা হয়েছে দুনিয়ার অনেক দেশে, শুধু এশিয়াতে না, আমেরিকার, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আপনার সেই বুলগেরিয়া পর্যন্ত, ইস্ট ইউরোপ পর্যন্ত, জর্জিয়া পর্যন্ত, সে রাশিয়ার কোনা পর্যন্ত। তো সেটা একটা হিউজ, এই যে ককরোচ পার্টি যা করে দেখাইলো, অ্যাবসলিউটলি আমাদের আন্দোলন রেপ্লিকা করেছে, যদিও নকলটা এত ভালোভাবে করতে পারে না আর কি, এই লেভেলে আর কি।
তো তারপরেও তারা অ্যাটলিস্ট কিছু করেছে। নেপালে তো অলরেডি সরকারও গঠন বিহারের নির্বাচনে রেজাল্ট আসছে, দেখেন রেজাল্ট আসছে কালকে। বিহারে কিন্তু ককরোচ পার্টির আন্দোলনে রেজাল্ট আসছে, প্রশান্ত কুমার জিতেছে এবং এই ককরোচ পার্টির ঢেউ জিতেছে। আদারওয়াইজ তাই মানে খুবই কাছাকাছি সময়ের ঘটনা বলে এক্স্যাক্টলি, আদারওয়াইজ বিজেপি ল্যান্ডস্লাইড ফিরবে বলে একটা সম্ভাবনা ছিল। আর হচ্ছে ধর্মেন্দ্র, যিনি শিক্ষামন্ত্রী, উনি বিহারের মানুষ, তো তার পদত্যাগও একটা বড় ইনফ্লুয়েন্সের বিষয় হিসেবে কাজ করেছে। তো জুলাই পার্টিকুলারলি দেখবেন একটা ন্যারেটিভ, জুলাইকে নিয়ে দুইটা ন্যারেটিভ তৈরি করে আমাদের বামপন্থী আওয়ামী জনগোষ্ঠী। প্রথম ন্যারেটিভ হচ্ছে যে জুলাইয়ের পক্ষের লোকরা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে, কিন্তু আপনি যখন কাউন্টার জিজ্ঞেস করবেন যে কে করেছে, আমি করেছি, হেলাল ভাই করেছে, কে করেছে, নাহিদ করছে, জামাতের নেতারা করছে, তারেক রহমান করছে, কে করছে, তখন দেখবেন তার উত্তর নাই, হ্যাঁ ওই যে কে একটা ফেসবুক পোস্ট দেখলাম ওখানে সে বলছে এরকম। আরে ভাই, মানে কোটি কোটি মানুষ, কে ফেসবুক পোস্ট দিচ্ছে ওইটা তো রিপ্রেজেন্টেটিভ না। দেখতে হবে জুলাইয়ের প্রমিনেন্ট ফেস, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে মুক্তিযুদ্ধকে মুখোমুখি করেছে, কে বলেছে, কেউ বলে নাই। কিন্তু দেখবেন ন্যারেটিভটা কথাটা বলে আপনার উপর চাপাই দিবে যে এখন আপনি উত্তর, এখন আপনি প্রমাণ করেন যে আপনি চোর না, মানে এরকম একটা জিনিস ন্যারেটিভ বিল করছে। দ্বিতীয়ত দেখবেন একটা ন্যারেটিভ তারা বলার চেষ্টা করতেছে জুলাই নিয়ে, কি লাভ হইলো জুলাই, এই পেট্রোল পাম্পে তেল নাই, গ্যাসের লাইন, ঘরে ঘরে গ্যাস বিদ্যুতের সংকট চলতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, অর্থনীতির অবস্থা ভালো না, বিদেশি বিনিয়োগ আসতেছে না, আইন শৃঙ্খলা বাহিনী এখনো ফাংশনাল না, ব্যুরোক্রেসি আগের মতোই, মির্জা ফখরুল সাহেব বলছে কিছুই বদলায় নাই, তো আগেই তো ভালো ছিলাম। মানে আপনি মানে কথাগুলো ফ্যাকচুয়ালি তো কারেক্ট, এই প্রত্যেকটা ঘটনা তো আছে। প্রশ্ন হচ্ছে যে আপনার নীতিটা কি, আপনি কি চেয়েছিলেন? মানে আপনি চায়ের কাপে তো মানে রেড ওয়াইন খাবার জন্য তো এই কাপটা বানানো হয়নি। তাহলে আপনি বললেন যে ভাই এই বিদেশে আনলেন আমাদেরকে রেড ওয়াইন দিলেন, কিন্তু কাপ দিলেন চায়ের কাপ, মানে আপনি কোনোটার সাথে কোনোটাতে কনসিস্টেন্ট না। কিন্তু দেখবেন জুলাই আমাদেরকে কি দিয়েছে, লড়াইটা কিসের জন্য ছিল? আমরা 20 বছর ধরে ভোট দিতে পারি না, 2001-এর পরে একটা ভালো নির্বাচন হয়নি, আমাদের যেটা গণতন্ত্রের ট্রেন, গণতন্ত্রের যে একটা ট্রেন আলো আধারির মধ্যে অল্প অল্প করে চলতেছিল, ওই ট্রেনটা স্লিপ করেছে। এই ট্রেনটা আবার লাইনে ফিরে আসছে, ট্র্যাকে নিয়ে আসা। এটা নিয়ে একটু এদিক সেদিক কথাবার্তা আছে, কতটুকু ফেয়ার নির্বাচন হয়েছে, আনফেয়ার, বাট মোটা দাগে সবাই মেনে নিয়েছে যে একটা ভালো নির্বাচন হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মানুষ ভোট দিয়েছে 25 বছর পরে প্রথমবার, ম্যাসিভ আনন্দ উদযাপন, আওয়ামী প্রপাগান্ডাকে মানে অগ্রাহ্য করে হলেও ভোট কেন্দ্রে না যাওয়ার যে আহ্বান ছিল সেগুলো ওভারকাম করে মানুষ 70% লোক ভোট দিয়েছে, হিউজ ব্যাপার। থার্ড হচ্ছে দেশে একটা অথরিটারিয়ান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেটা শেখ পরিবারের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে এবং দিল্লির সহযোগিতায়। এই যে নেক্সাস তৈরি হয়েছিল, যেটা আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় নিরাপত্তার জন্য প্রচন্ড হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অথরিটারিয়ান রেজিম, এই ফ্যাসিস্ট রেজিমকে, দিল্লির আধিপত্যবাদকে সবাই মিলে উপড়ে ফেলা হয়েছে, সবাই মিলে এটাকে না বলেছে। এখন এর মানে কি আমার জাতির সব প্রত্যাশা পূরণ হয়ে যাওয়ার কথা? না, তা হওয়ার কথা ছিল না তো। এর মানে কি ভ্যালিড প্রত্যাশা নাই? আছে। আমার 101টা যৌক্তিক প্রত্যাশা আছে, এবং এই প্রত্যাশাগুলো কি ওই 5 তারিখে পূরণ হওয়ার কথা ছিল না? হওয়ার কথা ছিল না। 2 বছরের ভিতরে হওয়ার কথা ছিল না? তাও কথা ছিল না। তাহলে একটা বিষয় হচ্ছে একটা জাতি গঠন হওয়ার, বিনির্মিত হওয়ার একটা কন্টিনিউয়াস লড়াই আছে। এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। কন্টিনিউয়াসলি সরকার রাষ্ট্র গঠনের এই সমালোচনা, আলোচনা, তর্ক, আলাপ, এই যে ডায়ালেকটিক প্রসেস, এই প্রসেস আমাদের চলমান থাকবে। এটা কোনোদিন শেষ হবে না। ইন আদার সেন্স কেউ কেউ এটাও বলেন যে জুলাই বিপ্লবটা এখনো চলমান, এটা শেষ হয়ে যায়নি, টার্মটা এটাই ইউজ করা হয়, নিঃসন্দেহে শেষ হয়ে যায়নি, এটা আরো কাজ রয়ে গেছে। তাই জন্য আমরা বোধ করছি যে এইটার ন্যারেটিভটা ব্রেকডাউন করাটা খুব জরুরি। কারণ এই বয়ানটা ব্রেকডাউন না করলে যেটা হবে, সবার ক্ষমতার রশি ধরে কিন্তু বয়ান টান দিবে, ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন করবে, চ্যালেঞ্জ করবে। এবং আমার বিএনপির বন্ধুরা, আমার বড় ভাইরা, আমার সম্মানিত ভাইরা প্রায় দেখি আওয়ামী লীগের বয়ানের ফাঁদে পড়ে যাচ্ছে, প্রায় দেখি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, প্রায় দেখি তারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা শুরু করেছে। 2-1 জন দেখলাম 72-এর সংবিধান ব্যবসা করতেছে। এই ব্যবসা তো ভাই অন্য দোকানের মাল, আওয়ামী লীগের দোকানের মাল তো ভাই আপনার দোকান থেকে মানুষ কিনবে না, অথবা ওই ব্যবসা করিয়েন না, ওইটা তো দরপতন হয়েছে। শেয়ার মার্কেটে এই ব্যবসা অলরেডি পুঁজিপাটটা হারায় ফেলছে। তো এই জায়গাতে হচ্ছে আমাদের সবার কালেকটিভলি গণ অভ্যুত্থানের সকল শক্তিকে এই বয়ান অ্যাড্রেস করাটা খুব জরুরি, কঠিন ভাষায়। এবং আমরা চাই আমাদের সরকারি দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা গণ অভ্যুত্থানের অংশীজন, তারা সবাই মিলে এই গণ অভ্যুত্থানের এই বয়ান ভাঙার জন্য কাজ করবেন। দুঃখজনকভাবে হলো সত্য, সরকারি দলের অনেকে গণমাধ্যম দখল করছেন,
কিন্তু বয়ান ভাঙার জন্য চেষ্টা করতেছেন না। তারা ওই আগের নিউজ প্রেজেন্টার, আগের নিউজ এডিটর, আগের প্রডিউসার, আগের টকশো হোস্ট, একই কাঠামো সব পুরোটা রেখে দিয়েছেন, শুধুমাত্র কিন্তু বেতন নিচ্ছেন। এই সুবিধা অপেক্ষা, সুযোগের অপেক্ষা। এক্স্যাক্টলি এই বডি দিয়ে কিন্তু আপনি বয়ান ভাঙতে পারবেন না। তাই আমরা এবং এর আগে আমরা দেখেছি বিএনপি কিন্তু বারবার বয়ানের রাজনীতিতে কিন্তু পরাজিত হয়েছে। যখনই দিল্লির আধিপত্যবাদের ন্যারেটিভ আসছে, এই বাংলাদেশের একই কাঠামো, একই গণমাধ্যম বেগম জিয়াকে অপরাধ করছে, চুরি করছে, এতিমের মাল খাইছে, অতএব তার বিচার করতে হবে, কেউ বিচারের ঊর্ধ্বে না। ক্যান্টনমেন্টের জমি দখল করে আছে, এই গণমাধ্যম প্রমাণ করছে না? তারেক রহমান, হাওয়া ভবন, তাকে হত্যাযোগ্য করা, তাকে নির্যাতন করা যায়, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া যায়, তাকে নির্বাসিত করা যায়, এই গণমাধ্যম কিন্তু ন্যারেটিভ তৈরি করেছে। তো এই জন্য আমরা সরকারি দলকে পার্টিকুলারলি অনুরোধ করছি, আপনারা বয়ানের রাজনীতিতে বারবার পরাজিত হয়েছেন। আপনাদের গত 30-32 বছরের রাজনীতিতে আওয়ামী লীগের কাছে, বাম আওয়ামী এই ন্যারেটিভ নেক্সাসের কাছে আপনারা শিশুতোষ প্রমাণিত হয়েছেন। অতএব এইটা একটা হিস্টোরিক অপরচুনিটি আসছে, যেখানে সবাই, সরকারি দল, বিরোধী দল, সবাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, সবাই জাতীয়তাবাদী শক্তি, সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যানভাসে পলিটিক্স করে, যে যে ব্যানারে করে। এখানে মত পার্থক্য আছে, কিন্তু মোটা দাগে সবাই বাংলাদেশে আজকে সংসদের বাইরে, পক্ষে বিপক্ষে, সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যানভাসে পলিটিক্স করে। এইরকম পার্লামেন্ট, এইরকম অপরচুনিটি বিএনপির ইতিহাসে কোনোদিন আসে নাই, এবং এইবার যদি বিএনপি এটা অ্যাড্রেস করতে না পারে, তাহলে এই অপরচুনিটি ফিউচারে আর কোনোদিন আসবে না। বায়জুল বাড়ি হেলাল, বেশ কিছু কথা আসছে ব্যারিস্টার ফুয়াদের কথা থেকে, যে আপনারা, উনি শেষ যে কথাটি বলছেন যে এখন যারা রাজনীতির মাঠে আছেন, বাংলাদেশের রাজনীতির মাঠে বড় ধরনের ক্যানভাসে সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলিটিক্সটা ধারণ করেন, এবং এইরকম একটা পরিস্থিতিতে আপনারা সরকারের 2/3 মেজরিটি নিয়ে সরকারে এই যে অপরচুনিটি আসছে দেশকে আগায় নেয়ার, কিংবা সমস্ত বয়ানটাকে কারেক্ট করার, বাংলাদেশের এটাকে কারেক্ট করার, আপনারা বারবার ফাঁদে পা দিচ্ছেন। উনি দুইটা গ্রুপকে দায়ী করেছেন, একটা বামপন্থী যারা আছেন তারা, আর একটা তো আমাদের প্রতিবেশীদের দ্বারা যে পরিবেশটা সৃষ্টি করা হয় সেই পরিবেশের ফাঁদে পড়ছেন আপনারা। এটা হলো আপনাদের অনুমান, আপনাদের বয়ান। আপনাদের বয়ানের ফাঁদে পড়লে যে আমাদের রাজনীতির কি হবে? আপনাদের যে বয়ান দাঁড়াইছেন, এই বয়ান তো আমি মানতেছি না, আমার দলও ইনশাল্লাহ মানবে না। আপনারা বলছেন সবাই জিয়াউর রহমানের রাজনীতি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাল্টিপার্টি ডেমোক্রেসি সবার রাজনীতি করার অধিকার তিনি দিয়েছেন। দল তো করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তা সবাই আসেন আমাদের দলে যোগ দেন, সবাই আমাদের জিয়াউর রহমানের আদর্শ সৈনিক। বড় মোটা থাকে যে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, এইগুলো অযৌক্তিক কথা বলছেন, আমাদের কথা যে আপনি তো সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করে, আসেন আসলে বিএনপিতে যোগ দেন সবাই। এখন আপনি বললেন উনি মাল্টিপার্টি ডেমোক্রেসি করেছিলেন, সবার রাজনীতি করার অধিকার দিয়েছেন, আমরা অন্য রাজনীতি করি। অতএব এইটা একটা মানে কথা বললেন আপনি যে আমরা সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, কই সবাই প্রেসিডেন্ট? তো আসেন আমার দলে যোগ দেন, জাতীয়তাবাদ প্রেসিডেন্ট 19 দফা রাজনীতি, ওনার বাংলাদেশের জাতীয়তাবাদ আসন করেন, তা তো করেন। দল মিলে যদি একদল হয়ে যায় তাহলে আপনার কথা আপনি ধরা বললেন, তার মানে আপনার কথাটা ঠিক না, তাই তো? প্রথম কথা আপনার কথাটা ঠিক না। সেকেন্ড হলো যে আপনারা বলছেন যে আমাদের বর্তমান যে আমরা যেহেতু গণ অভ্যুত্থানের একটা দল, সবাই আমরা গণ অভ্যুত্থানের দল, এখন আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসছি, তাহলে আমাদের এখন কি করতে হবে? ভিন্ডিকটিভ হতে হবে, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে হবে। এই এনটিভি তারা কি হাসিনার পক্ষে বয়ান বানায়নি? 8 টিভি নিচে আছে, তারা কি উপরে আছে, তারা কি বানায়নি? কোন টিভি বানায়নি? তাহলে আপনি সমস্ত টিভিকে বন্ধ করে দেবেন, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি? আপনি বলেন, এটা কি গণতন্ত্র? এটা কি বাক স্বাধীনতা? এইটা ঠিক। হাসিনার বয়ানকে যারা আজকে ফেরি করছেন, একটু পরে আপনি আলোচনা তুলবেন, দিল্লিতে বসে হাসিনা কি, একটু পরে আপনি তুলবেন, তো আপনি হাসিনার বয়ানকে, যেই লোকটা পলিটিক্যালি অ্যাবান্ডান্ট, পরিত্যক্ত হয়েছে, যে পরাজিত হয়েছে, শুধু পরিত্যক্ত না, তার বয়ানও আপনি এখন তুলছেন না, সেটা কিছু বিষয় তো আছে যে সেইটা মোকাবেলা করতে হবে না। তার মানে কি যে আপনি গত 17 বছরে যারা হাসিনাকে গুণগান গেয়েছেন, আর আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরকে বিভিন্নভাবে অপমানসূচক কথাও বলেছেন না, এখন তাদের সবাইকে আপনি দেশ থেকে বের করে দেবেন না, তাদের বিচার করবেন যারা গণ হত্যার সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত। আপনি দেখেন না
যে যারা গণহত্যার সাথে জড়িত ছিল, বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের বিচার হচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রাইব্যুনাল করছিল, নির্বাচিত সরকার 2টা ট্রাইব্যুনাল করছে, এবং প্রত্যেকটা জিনিসের দুটো আগেই হয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলেই হয়েছে। এনিওয়ে দুইটা হয়েছে, ওটা আগে আমাদের আমরা সৃষ্টি করেছিলাম, আমরা রাজনৈতিক দলগুলো আর একটা ট্রাইব্যুনাল সৃষ্টি করেছিলাম। আমি সেটা বলছি যে বিচার হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু এই যে আপনারা যখন পত্রিকাগুলো, আপনারা যখন গণমাধ্যমে বসে ওই যে হাসিনা ফিরে আসতেছে, আপনি বলেন এখানে রাজনৈতিক অনুমান থেকে বলছি, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা তো দূরের কথা, আওয়ামী লীগের রাজনীতি আবারও চালু হওয়ার সম্ভাবনা কি? সবাই মিলে যদি হেল্প করেন তাও তো চালু হওয়ার সম্ভাবনা নেই। কারণ কি সামনে রাজনীতি, বাস্তবতা কি, রাজনীতিটা কি? রাজনীতি উনি বলেন না, ফুয়াদ ভাই রাইটলি বলেছেন যে বয়ানের উপর নির্ভর করে। আওয়ামী লীগের সামনের বয়ানটা কি বলেন আপনি? আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে কি? বাংলাদেশ আন্দোলন। আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে স্বাধীনতার সময় বাংলাদেশ আন্দোলন পক্ষে ছিল। বাংলাদেশ যখন সৃষ্টি হলো, তারপরে আওয়ামী লীগের বয়ানটা কি? মুক্তিযুদ্ধের চেতনা। সেটাও যখন ভোট হয়ে গেল, আর কোনো আওয়ামী লীগের বয়ান নেই। এই যে 5ই আগস্টে ভোট হয়ে গেল, এখন আওয়ামী লীগের এখন যদি আওয়ামী লীগ এসে বলে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করব, আমরা আইনের শাসন করব, জনগণকে বিশ্বাস করবে তাদের? তাই না? মুসলিম লীগ আপনি দেখেন 54 সালে পরাজিত হয়েছে, আবার 79 সালে কিন্তু 10টা সিট পেয়েছিল তাই মুসলিম লীগ। তারপরে কিন্তু আর নির্বাচনই করতে পারেনি, কারণ আর সমর্থন ধরে রাখতে পারেনি। কারণ ওদের আন্দোলন ছিল কি, মুসলিম লীগের যে জমিদার প্রথা বিলোপ করবে, আর পাকিস্তান আন্দোলন, দুইটাই যখন শেষ হলো, থার্ড কোনো আর বয়ান তৈরি করতে পারেনি, আর তারা রাজনীতি থেকে সরে আসলো, মানে বিস্তৃতিতে পড়ে গেল। একইভাবে আওয়ামী লীগের সামনে বয়ানটা কি বলেন? বাংলাদেশ আন্দোলন হয়ে গেছে, বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, এরপর তারা মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসা করতো, এইভাবে চেতনা ব্যবসা করে বহুদিন গেছে, এখন ভোট হয়ে গেছে, আর কিছু তৈরি করতে পারেনি। সুতরাং মানে এটাকে আপনি তাইলে কি আপনি কোনো চ্যালেঞ্জ মনে করছেন না? আওয়ামী লীগের আমাদের কথাবার্তাগুলো আওয়ামী লীগের একটা পরাজিত শক্তি এবং পরিত্যক্ত, তাকে নিয়ে আপনারা এই আওয়ামী লীগ আসলো, সেই করলো, আপনারা আওয়ামী ভাষায় কথা বলছেন, মানে আওয়ামী লীগকে আপনারা বেঞ্চ মার্ক করেন। আওয়ামী লীগের সতী সাধ্বী বানানোর জন্য আমরা যারা টকশো করি, আমরা যারা পত্রিকায় কলাম লিখি, আমাদের থেকে আমি দেখলাম আর কোনো জুৎসই লোক নেই। আপনি আওয়ামী লীগকে যেমনি হোক প্রাসঙ্গিক করছেন, কোনো একটা ঘটনার সাথে আওয়ামী লীগের রিজেম্বল করছেন। ওই সেদিনকে জামাতের আমির বলছে যে আমরা দেখি আওয়ামী লীগের ভাষায় কথা বলছি। 5টা মাস একটা সরকার, কেবল 5 মাস 6 মাস, এর মধ্যে তাকে আপনি ফ্যাসিস্ট বলে দিচ্ছেন। একটা লোকের ফ্যাসিস্ট হতে তো হাসিনা লাগছে 20 বছর, মানে 17 বছর। ফ্যাসিস্ট হয়েছে 14 সালের পর থেকে। আমরা তাকে স্বৈরাচার বলতাম 10 সাল পর্যন্ত। 8 সালের নির্বাচনের পর তাকে আমরা স্বৈরাচার বলা শুরু করেছি। 14 সালে যখন সে বিনা ভোটে নির্বাচিত হলো, 18 সালে যখন রাতের ভোট হলো, তখন আমরা তাকে ফ্যাসিস্ট বললাম। 24 সালে তাকে মাফিয়া বললাম। আর বিএনপি গণ অভ্যুত্থানের একটা দল, আমরা সবাই মিলে অভ্যুত্থান করে সরকার গঠন করলাম। সরকার এমন কোনো মহা অন্যায় করেনি যে তাকে আপনি এখনই ফ্যাসিস্ট বলে দিচ্ছেন এবং বলছেন যে হাসিনা আসলে আমরা কথা বলছি। আমি বুঝি না যে আমাদের রাজনৈতিক পরিপক্কতার কত অভাব। যে লোকটাকে আমরা সবাই মিলে ছুঁড়ে ফেললাম, সে তার আস্থানায় বলছে, এখন তাকে আবার প্রাসঙ্গিক করবার জন্য একসময় বলছেন যে বিএনপি হাসিনার সুরে কথা বলে, বিএনপি এটা করেছে, হাসিনা আসতেছে। আমাদেরই দোষ এগুলো, আমি দেখছি আমাদের রাজনৈতিক দূরদর্শিতার দোষ। আমরা আমাদের এই যে মনে করেন নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্য দিচ্ছে, তাই না, এটা নিয়ে আপনি কথা বলতে পারছেন, পলিটিক্যাল রেটরিক বলছে, ওই যে এর নামে ওর নামে কথা বলছি, কোনো এলাকায় যে একটা ওই জায়গার সিনিয়র নেতার নামে একটা বাজে কথা বলা শুরু করলো, দ্যাট ডাজ নট মিন তাকে আমরা আপনি অ্যাটাক করবেন। এইসব যে আমরা কথা বলতে, এটা মানে তাকে অ্যাটাক করবেন না, কিন্তু অ্যাটাক তো করছে। আমি সেটাই তো, আমি সেই প্রসঙ্গে তো আসছি। এখন এইটা যদি আপনি আলোচনার সাবজেক্ট হতো, তাহলে এটা নিয়ে আমি একটা আলোচনা করতে পারতাম। যেমন আপনি বলছেন অ্যাটাক করছে, আমি বলছি অ্যাটাক করা উচিত হচ্ছে না। আমার পাশাপাশি এইটাও আমাকে যেদিনের ঘটনা ছিল সেদিন এটাই আলোচনার বিষয় ছিল। শেষ না করি, মানুষ আমাকে ভুল বুঝবে। আমি বলছি যে তাকে অ্যাটাকটার বিরুদ্ধে তো আমি বলছি, তাই না? অবশ্যই। কিন্তু এই জায়গায় কিন্তু আরেকটা কথা বলতে হবে যে দেখেন যে হবিগঞ্জের ঘটনার কেসটা আপনি স্টাডি করেন, যে গৌস গণ অভ্যুত্থানের সামনের সারি একজন সৈনিক, যত বছর জেল খাটছে গৌস, আমরা একসাথে জেল খাটছি আমরা, এবং যে অমানসিক নির্যাতন করছে কিবরি হত্যা মামলায়, আরো একটা অন্যায় মামলায়, সে জেলখানার থেকে বসে কিন্তু পৌরসভা নির্বাচনে জিতছে 2 বার, 1 বার না 2 বার। তোমরা সে কত পপুলার একজন নেতা। আপনি জানেন যে ওইখানে যায় যদি গৌসের বিরুদ্ধে কিছু বলা যায়, আমাদের খুলনায় যায় আমাদের স্থানীয় জাতীয় নেতৃবৃন্দ বাজে কথা বলা শুরু করছে।
এখন আমরা কি আর ওই যে বাজে কথা বলছে তাকে মারার কথা তো আমরা জাতীয় নেতা বলতে পারি না, উচিত না আমাদের বলা। ও যে ন্যারেটিভটা তৈরি করেছে আমি তার আর একটা ন্যারেটিভ তৈরি করবো, তাই না? এখন বাংলাদেশের রাজনীতিতে দেখেন যে স্থানীয়ভাবে যিনি পপুলার নেতা হয় তার কিছু ভক্তকুল তৈরি হয়, এটা তো ঠিক। তাদের ইমোশনসটা তারা কন্ট্রোল করতে পারে, ইমোশনটা কন্ট্রোল করা উচিত। তারা কিন্তু নেতার ডিসিশন ওইখানে একটা ঘটনা, এইটা বাংলাদেশের পলিটিক্সের একটা ট্রেন্ড আমি দেখলাম। কিন্তু ওইটা আমাদের দমন করা উচিত যে না, এই নিজেদের মধ্যে সংঘর্ষ করলে ওই হাসিনার বয়ান জারি হবে। কিন্তু সুতরাং ওই আপনাকে এই জায়গাটা কুল ডাউন হতে হবে। আবার এই আপনার যদি ইচ্ছা হয় যে আমি কথা বলে বলে ওই যে ভাইরাল থাকবো, একটা নাটকের নাম দেখলাম আমি যে ভাইরাল মফিজ, বাংলাদেশের নাটক আছে, তার কাজ হলো আপনার কোনো একটা ঘটনা ঘটায় আপনার ওই যে জনগণের মাঝে তার কথাটা ওকে অমুক করেছে। ভাইরাল নিয়ে অনেক নাটক দেখুন টেলিভিশনে হয়। তা আমাদের কিছু কিছু লোকের কথা হলো যে এমন এমন কথা বলবো তাহলে আমার কথাটা জারি থাকবে, পত্রিকায় পরের দিন নিউজ হবে, আপনিও নিউজ করবেন, আবার ওই যে আপনার ফটো কাট করবেন, রিল করবেন, ওইটা খুশি হচ্ছে, কিন্তু এবং তার নামটা জারি থাকলো। এখন এটা একটা পলিটিক্সের ধরন। এইটাকে আমরা যারা সরকারে আছি বা এস্টাবলিশমেন্টে আছি, আমাদেরও উচিত এটাকে স্মার্টলি মুভ করা। এটা আমি বলছি, আমাদের উচিত এটা এই ট্রেন্ড থাকবেই। আমাদের রাজনীতির ড্যামাগগ টাইপের বক্তা, রাজনীতির রেটোরিক, এগুলো সব থাকে। এখন নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, আমি সরি টু সে, যে এই যে বসা দিয়ে মানুষকে গালি দেয়া, এটা গত 51 বছরের ইতিহাস আপনি দেখাতে পারবেন না। কি রে ভাই, আপনি যাচ্ছেন ওনার এলাকায় বরিশালে, উনি একটা বিখ্যাত নেতা, যেমন ফুয়াদের অমুক করি, ফুয়াদ অমুক, এগুলো উচিত? আপনি বলেন এগুলো উচিত? হ্যাঁ, তার মানে এই না যে বললো তাকে আপনি অ্যাটাক করবেন। এখন সে বল তাকে জনগণ খারাপ হচ্ছে। নাসির পাটোয়ারি গণ অভ্যুত্থানের একটা সামনের সারির নেতা, সে যে কথাগুলো বলছে জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছে না, তাই না? আপনি আর একটা নেগেটিভ তৈরি করলে ভালো। আপনি যখন তাকে অ্যাটাক করছেন তখন কিন্তু সে সমমর্মিতা পাচ্ছে, সমবেদনা পাচ্ছে। এইটা এখন আমি যে জিনিসটা বুঝছি, আমার যে কর্মীটা সে কিন্তু এটা বুঝে না, বুঝতেছে না, সে ইমোশনাল একটা আঘাত করে ফেলছে। এই জায়গাটা আমাদেরকে সতর্কতা অর্জন করতে হবে, সচেতনতা করতে হবে যে কথার জবাব কথা দিয়ে দেওয়া ভালো। আপনার শারীরিক আঘাত এটা কোনোভাবে কেউ মেনে নেয় না। এই সমস্ত করলে হবে কি আপনার, আপনি দেখেন আরেকটা আমি আপনার কাছে আসবো। আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে একটু শুনে আসি যে আবারও দিল্লির হাসিনা কার্ড, যে হাসিনাকে 5 তারিখকে সামনে রেখে, হাসিনার পলায়ন দিবসটাকে সামনে রেখে ঠিক ওই দিনেই উনি দিল্লিতে প্রেস কনফারেন্স করবেন, সজীব ওয়াজেদ জয়, তারপর কে তারা আসবে, সাকিব আল হাসান, এবং এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এবং ভারত সরকারের মদদেই এটা হচ্ছে, এটা স্পষ্ট। আমাদের হেলাল ভাই একটা অভিযোগ করছেন যে এগুলো কিছুই না, আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস, ইন্ডিয়ার অ্যাক্টিভিটিস, এগুলো কগনিজেন্সে আনার দরকার নেই, এরকম একটা কথা বলছেন। কিন্তু অতীতে তো নানা ঘটনাবলিতে বারবারই আসছে যে বিভিন্নভাবে হয়তো আওয়ামী লীগ সুবিধাটা আপনাদের শক্ত অবস্থান না নেওয়ার কারণেও কিছু কিছু সুবিধা পেয়েছে। যদিও রিসেন্টলি এসে আমরা একটা ভিন্ন অবস্থান সরকারের তরফ থেকে দেখছি, বিশেষ করে প্রতিবেশীর সাথে কিংবা আওয়ামী লীগ কর্মী নেতাদের সাথে বিহেভিয়ারের ক্ষেত্রে। মানে যে কারণে ধরেন আমি বারবার বয়ানের কথা কেন বলছি যে বিএনপি এই জায়গাটাতে ফেল করেছে, দেখেন 2টা এক্সাম্পল দেই বিএনপির গত সরকারের। জঙ্গি ইস্যু, এই যে শায়েক আব্দুর রহমান, বাংলা ভাই, এই ঘটনা, মুফতি হান্নান, এই ঘটনাগুলো যে ঘটলো, বিএনপি তো ডিসাইসিভলি ঘটনাকে ডিল করছে, তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা, ফাঁসিটা 1/11-এর সময় হয়েছে। কিন্তু সারা দুনিয়াতে বিএনপি জামাত সরকারটাকে আওয়ামী লীগ কি বানায় দিয়ে গেছে? ভারত আর আওয়ামী লীগ মেনে জঙ্গির মদতদাতা, মৌলবাদের উত্থানকারী, তাদের ফান্ড দেয়, তাদের এইটা করে, তাদের সেইটা করে, বিএনপি জামাতের নেতারা এইখানে এইভাবে সাহায্য সহযোগিতা করছে। মানে আপনি চিন্তা করে দেখেন, মানে হেলাল ভাই বয়ান বিষয়টাকে যতটা হালকা করে নিছেন। দ্বিতীয় এক্সাম্পল দিই, দ্বিতীয়ত হচ্ছে 21শে আগস্টের ঘটনাটা দেখেন। একটা সিটিং সরকারের জন্য এটা কতটা বিব্রতকর ঘটনা। হাসিনাকে আপনি যত ঘৃণাই করেন, সে তো ফরমার প্রাইম মিনিস্টার, তারপরে স্টেট প্রোটোকল আছে। তার গাড়িতে অথবা তার মিছিলে যদি অ্যাটাক হয়, আক্রমণ হয়, এটা দেশের সার্বিক নিরাপত্তা সিচুয়েশন কিন্তু আন্ডারমাইন করে অবশ্যই। এবং বিএনপি সরকার এই জজ মিয়া নাটকটা শুধু দেখেন, বিএনপি তো কিছুই করে নাই, জজ মিয়া নামে কাউকে নামানো হয় নাই। একটা সিআইডির অফিসে বসে একটা আলাপ হয়েছে, এরকম একটা আলাপের ফাইলকে প্রমাণ করে বিএনপির উপরে চাপায়া খাওয়াই দিছে পুরো জাতিকে, একদম গুড়া করে খাওয়াই দিছে যে এই নাটক সে মঞ্চস্থ করছে। অথচ দেখেন পুরো ঘটনার সাথে আওয়ামী লীগের মিটিং করার কথা ছিল এক জায়গাতে মুক্তাঙ্গনে,
সে সরকারকে প্রশাসনকে না জানায় এটাকে নিয়ে গেছে আপনার বঙ্গবন্ধু এভিনিউতে, সে কোনো ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করতে দেয় নাই, সেখানে আপনার হাসিনার গাড়িটা পর্যন্ত ট্র্যাক করতে দেয় নাই, যে ওখানে এফবিআই থেকে যখন তদন্ত কর্মকর্তারা আসছে সরকারের ইনভেস্টিগেশনে এখানে বাহিরের অন্য দেশের মাল মশলা পাওয়া গেছে যেগুলো ফুটছে এখানে। তাহলে দেখেন শতভাগ সত্য জিনিসটা তার পকেটে ছিল, কিন্তু সারা দেশ সারা দুনিয়া কি জানছে যে বিএনপির আমলে দেশের একটা ফর্মার প্রাইম মিনিস্টারও তার লাইফ সেফ না। তাহলে আগের আমলে সে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এইবার সে জঙ্গিপনা সন্ত্রাসে চ্যাম্পিয়ন হয়েছে। অতএব বাংলাদেশে কি দরকার? একটা সেকুলার, একটা লিবারাল, এমন একটা ফোর্স দরকার যারা এই জঙ্গিপনা নিয়ন্ত্রণ করতে পারবে। বিএনপি জামাতের পলিটিক্সটা খাইলো কে, কিভাবে খাইলো? তাহলে সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অধিকাংশ নেতাকর্মীর আন্ডারস্ট্যান্ডিং দুর্বল এখানে, এবং তার থেকে বড় দুর্বলতা হচ্ছে এটাকে ডিল করা প্রতিদিন। কথিত আয়নাঘর, যেই আয়নাঘরে এই রাষ্ট্রের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, জি, তিনি নিজে গিয়ে দেখা বলে আসছেন আমি এখানে ছিলাম সম্ভবত এই রুমটাতে, সাইজ টাইজ দেখা তাই মনে হয়েছে। বিএনপির রেসপন্স দেখেন তো, এটাকে নিয়ে বিএনপি আসলে কিভাবে রিয়াক্ট করছে। তাহলে এই জায়গাগুলো আমরা বলছি কেন, আমরা কালেকটিভ, আমি আপনাকে অনেক আপনি এক্সাম্পলগুলো জানেন, আমিও আপনাকে প্রচুর এক্সাম্পল দিতে পারবো, শত শত ঘটনা আছে বিএনপির এরকম, কিন্তু বিএনপি এগুলো ডিল করে নাই, পাত্তা দেয় নাই কখনো। দেখবেন বিএনপি মনে করেছে যে মানে এখন তো সে আরো কনফিডেন্ট, আমি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আশেপাশের কেউ নাই, সব মিললেও আমার ধার কাছে হইবে না, সব মিললে কি হয়েছে 80টা সিট হয়েছে, তো আমি তো এমনিতেই 212 না পাইলেও 190 তো পাবো, তো আমার কে ঠেকায়। বিএনপি লোকজন যখন আমাদের বন্ধু বান্ধবী ধরেন একটু সিনিয়র টিনিয়র আছে না, বসতে গল্প, তারা সেকেন্ড টার্ম থার্ড টার্মে কি হবে, কে এমপি মন্ত্রী হবে, কারা কারা উঠে আসবে, এই আলাপ করতেছে, অথচ তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আপনি দেখেন রিসেন্টলি জুলাইয়ের প্রোগ্রামে দেখেছেন বিএনপি নেতাদেরকে কিভাবে বিব্রত করেছে, খেয়াল করে দেখেন। 5 মাসে 6 মাসের সরকার, কিন্তু বিএনপি বলতেছে পরিকল্পিত। নো, এটা পরিকল্পিত না ভাই। শহীদ পরিবার, আহত পরিবার আমাদেরকে দেখলে রাস্তাঘাটে ধরে, বলে ভাই আপনারা কি করলেন, এত বড় বড় কথা বলেন, আমাদের জন্য তো কিছু করতে পারলেন না, আমি এখনো চিকিৎসা পাই নাই। তো সরকারি দলকে পাইলে সেটা আমরা একবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের এই হাসিনার এই পার্টটা যদি আপনি 30 সেকেন্ডে একটু বলেন, তারপর আমি এখন প্রশ্ন হচ্ছে বয়ানের এই জায়গাটাতে দেখতে হবে যে গুরুত্বপূর্ণ উপকরণ কি কি। নতুন করে ভারত আওয়ামী লীগ মিলে বিএনপি জামাত সরকারকে বিব্রত করবার জন্য কি কি অস্ত্র ব্যবহার ডিপ্লয় করতেছে, তার তো টুলস আছে। দিল্লির মিলিটারি প্রিপারেশন ওয়াইজ তারা কখনো বাংলাদেশে আক্রমণ করবার দুঃসাহস করবে না, এটা তারা জানে যে এটা মৌচাকে হাত দেওয়ার মতো অবস্থা হবে, একদম ওলট পালট হয়ে যাবে এখানে তার 10-15টা স্টেট। সেখানে তার পলিসি কি, তার কৌটিল্যের পলিসি, চাণক্যের পলিসি। তো চাণক্যের পলিসি কি, সে এখানে কালচারাল ফ্যাসিবাদ তৈরি করে, সেখানে গোলাম চাকর বাকর তৈরি করে, আমলাতন্ত্রের ভিতরে সামরিক বেসামরিক, দেখবেন মিলিটারি অফিসারদেরকে বউ বাচ্চা সহ ফ্রি ট্রিটমেন্টের জন্য নিয়ে যায়, আমলাদেরকে জাজদেরকে অমুক দেখবেন সব বিনামূল্যে চিকিৎসা, হায়দ্রাবাদে ঘোরা, কাশ্মীরে নিয়ে যাওয়া 5 দিন 10 দিন ট্রিটমেন্ট, পোলাপান, আপনাদের সিনিয়র সাংবাদিকদের অনেক পোলাপান বিনামূল্যে লেখাপড়া করতেছে সেখানে, দার্জিলিং এ, শিলংয়ে প্রাইভেট স্কুলে। এরপরে দেখেন কালচারাল ফ্যাসিস্ট, যাদেরকে আমরা এখনো অ্যাড্রেস করতে পারি নাই, এখনো তারা রয়ে গেছেন, এবং তাদেরকে অ্যাড্রেস করবার প্রয়োজন সরকার মনে করছে কিনা এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। আমি একটু আমরা স্মরণ করাই দিচ্ছি যে ভাই আমরা তো আপনাদের শত্রু না, তো আপনি ডুবলে তো একা ডুববেন না, তো আমাদেরকে নিয়ে টিয়া ডুববেন তো একসাথে। হেলাল ভাই, আমি একবারে শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের, আপনি যদি আমার বক্তব্য, আমি ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে অনেকাংশে একমত, এবং তিনি যে অনুমানটা বা ন্যারেটিভটা তুলছেন এইটাই যে আপনাকে মানতে হবে, তাই তো এটা একটা ফ্যাসিস্টের রূপায়ণ হলো। আপনি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য দেখবেন যে তার যে আপনার স্পাইনাল কর্ডের যে সমস্যা, উনি বলছেন যে এখনো ব্যথা করে তার। এখন এই উনি যদি প্রতিশোধটা নেন তাহলে কি ব্যথা কমবে? কমবে না, তাই না? মনে রাখবেন যে বিএনপি কোনো প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল না। আপনি দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, আমরা শেষ ঠিক আছে, আমি বলছি যে আমরা হলো আপনার সবাইকে নিয়ে রাষ্ট্রটা করতে চাই, তার মানে না ওই পরাজিত ফ্যাসিবাদ না, আওয়ামী লীগ অ্যাপার্ট ফ্রম আওয়ামী লীগ বাদ। নেলসন ম্যান্ডেলা যেমন হোয়াইটটা তাকে 27 বছর জেলখানায় রেখেছে, যে রোবেন কারাগারে, রোবেন আইল্যান্ডে, সেইখান থেকে সে এসে আবার এখন রিকনস্ট্রাকশন করছে না দেশটাকে। তো এক একটা রাজনৈতিক দলের ভিউজ একরকম থাকে, একটা আদর্শ একরকম থাকে। আমরা আমাদের যে ইডিওলজি,
যে আপনার ন্যাশনালিস্ট ফোর্স মানে বাংলাদেশে বসবাসরত সমস্ত নাগরিক তারা বাংলাদেশি বলি। আমি সেটা বলছি যে আপনি যারা পরাজিত হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, জনগণ তারা বাদ, কিন্তু আমরা যারা আছি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। এখন কে টেলিভিশনে কি বলেছে অমুক টেলিভিশন, এখন তো আপনার এনটিভি বন্ধ করতে হয়, আপনার 71 টিভি বন্ধ করতে হয়, সব টেলিভিশন বন্ধ করতে হয়, সব পেপারও বন্ধ করতে হয়। কোন পেপার লেখেনি? আমার দেশ পত্রিকা ছাড়া, আমার দেশ পত্রিকা এইটা আমাদের গত 17 বছরের আন্দোলনে আমাদের সাথে ছিল, এটা আমি অস্বীকার করব না। আমি নিজেও আমার দেশ পত্রিকায় আমি যখন ওই আপনারা অনলাইনে ছাপতেন, আমি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা লেখা লিখছিলাম, কোনো পত্রিকা ছাপাতে যায়নি। মাহমুদুর রহমান ভাই তখন তারিখে থাকতো মনে হয়, সেটা আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। সব পত্রিকা বন্ধ করে দিতে হয়, সেটা করবেন না, এবং এটা সুস্থ পরিবেশে সুস্থ রাজনীতি করতে চান। এবং আমাদের বর্তমান সরকার দেখেন, আপনি দেখেন যে আমরা হেলাল ভাই আজকে আর প্রসঙ্গে যাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।